বং দর্পণ বিনোদন সবার জন্য। মা চিত্রকলা প্রদর্শনীর মধ্যে দিয়েই গোলপার্ক রামকৃষ্ণ মিশনে জগৎজননী মা শারদার ১৭২তম জন্মবার্ষিকী পালিত হল। এই চিত্রকলা প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রশিল্পী শ্রী অজয় কুমার বন্দ্যোপাধ্যায়, শ্রী পার্থ দে, শ্রী দেবাংশু দাস এবং শ্রীমতী ইন্দ্রাণী সেনগুপ্তের চিত্রকর্ম। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। পার্থ দে, গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আমি শিক্ষকতা করি। এখানেতে অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যান্ড আর্ট টিচার হিসেবে আছি। প্রায় আমি এখানে কাজ করছি প্রায় ৯৬ সাল থেকে, ৯৫-৯৬ সাল থেকে। বিদেশ থেকে আসার পর থেকেই আমি এখানে আছি আর কি। আমার এখানেতে যে বর্তমানে একটা এখানকার কর্তৃপক্ষই আর কি বলেছিল যে একটা মায়ের উপরে এক্সিবিশন হবে। তা আমি এখানে এই ছবিটা যেটা এঁকেছি, সমস্ত ছবি মায়ের যে বায়োগ্রাফি বা মায়ের যে জীবনীর ওপরেতে বেশিরভাগ ছবিটা এঁকে, এর সঙ্গে আমার নিজস্ব কিছু মতামত যুক্ত করে কিছু ছবি এঁকেছি। যে ছবিটার সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা সেই ষোড়শী প্রচারের ঠাকুর যখন মাকে পুজো করেছিলেন, আমি সেইটার উপরে ভিত্তি করে আর কি ছবিটা এঁকেছি আমার নিজস্ব চিন্তাভাবনা রেখে। ছবিটা আমি অ্যাক্রিলিক মিডিয়ামেতে কাজ করেছি, কাগজের ওপরেতে। এই যে চিন্তাভাবনাটা করেছেন, এই চিন্তাভাবনাটা যখন করছিলেন তখন মানে চিত্রপটে যা যা দেখতে পাচ্ছি সেগুলো কিভাবে আপনার ছবির মধ্যে আপনি তুলে ধরেন? এটা আসলে হয়েছে কি, প্রথম কথা হচ্ছে যে আমি কিছু গল্প পড়েছিলাম এবং এখানেতে অনেক ফিল্মস হয়েছিল মায়ের ওপরেতে, সে অনেক দিন আগে, দীর্ঘদিন আগে সেগুলো। আর তারপরে বাড়িতে আমার মায়ের কাছে, বাবার কাছে অনেক ছোটোবেলায় এই সমস্ত গল্পগুলো শুনতাম ছবিতে, এবং এখানেতে রামানন্দবাবু ছিলেন, তার কাছেও অনেক গল্প আমি শুনেছি। এ বাড়িতে যখন আমি ছবিগুলো আঁকতে বসেছি তখন সেখানেতে আমি প্রধানভাবে বিচার করেছি যে তিনি মা কালী বা একটা হিউম্যান মানে একটা মানুষকে তিনি কল্পনা করছেন একটা অতি সুপ্রিম পাওয়ারের সঙ্গে, এবং তাকে তিনি তার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ককে ছাপিয়ে গিয়ে তাকে একটা বিশেষ পর্যায়ে তুলে নিয়ে গিয়ে তাকে তিনি পূজা করছেন। তো আমি এখানেতে দুটো ইমেজকেই দেখিয়েছি, একটা হচ্ছে মা কালী এবং তার সঙ্গে হচ্ছে আমাদের সারদা দেবী, উভয়কেই রিলেট করেছি। এবং এটা আমার ব্যক্তিগতভাবে, হয়তো এই জিনিসটা কোনো জায়গাতেই নেই ছবিটা, কিন্তু এটা আমি এঁকেছি, আমার মতন করে এঁকেছি। আমি মায়ের যে অবয়ব বা মায়ের যে প্রতিকৃতি, সেইটার সঙ্গে মা কালীর যে একটা প্রতিকৃতি আছে, সেইটাকে দুটো পাশাপাশি রেখে এবং তাকে কেউ একজন পুজো করছে। সেখানে হয়তো ঠাকুরের প্রতিকৃতি হয়তো হুবহুব তার সঙ্গে না মিললেও, কিন্তু আমি ভেবেছি যে যেরকম তখন যেরকম ধরনের একটা ব্যাপার হতে পারে সেই হিসেবে ভেবে ঠাকুরকে আমি রিপ্রেজেন্ট করেছি। তার সঙ্গে সামান্য কিছু জিনিস যুক্ত করে আস্তে আস্তে করে সেই ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা আমি যখন আর কি কর্তৃপক্ষ আমাকে বলেছিল যে মায়ের ওপরে একটি ছবি আঁকা, মানে কিছু কাজ করার জন্য বা এক্সিবিশন করার জন্য কোনো একটা যদি কিছু করা সম্ভব হয়, তখন আমি জয়রামবাটিতে যাই, আমার কয়েকজন স্টুডেন্টকে নিয়ে জয়রামবাটিতে যাই, দিয়ে সেখানে সারাদিন আমি ওখানেতে কাটাই এবং বিভিন্ন জায়গা। আমি জয়রামবাটি অবশ্য আগেও একবার গেছিলাম, কিন্তু সেটা ৯৫ সালে। তো তারপরে এই দীর্ঘদিন বাদে এখন যাই, এখন অনেক পাল্টে গেছে। তা পাল্টে গেলেও কিছু কিছু জিনিস আমার ওখানেতে উপলব্ধি করেছিলাম যে মা হয়তো এই জায়গাটাতে এরমভাবে থাকতেন, বা তিনি হয়তো মানে মহামায়ার সামনে বসে এইভাবেই হয়তো তিনি খানিকটা সময় কাটাতেন। এটা সম্পূর্ণ এই যে যতগুলো ছবি আমি এঁকেছি সবটাই আমার নিজস্ব একটা চিন্তাভাবনা নিয়েই কাজটা করেছি, এবং খানিকটা সুরিয়ালিজম চিন্তা করে ব্যাপারটা নিয়ে একটু অতিরঞ্জিতভাবে চিন্তা করে আমি করেছি যে হয়তো উনি এরমভাবে করতেন কি না, তার কোনো রকম ব্যাখ্যা হয়তো আমি পাচ্ছি না, বা কারো কাছ থেকে হয়তো নাও পেতে পারি, কিন্তু না পেলে আমি এটা চিন্তা করেছি, আমি এইভাবে করেছি যে এইভাবে হয়তো মা কিছুক্ষণ সময় কাটাতেন, বা তার কোনো নিজস্ব জায়গায় দরজা, সেই দরজার সামনে হয়তো উনি বসে মা কালীর একটা জপ ধ্যান করতেন, বা তার একটা এনে করে সেইটা আমি এটাও অ্যাক্রিলিকেই কাজ করা।
বর্তমানে এখন যে ওই জয়রামবাটির যা পরিস্থিতি, জয়রামবাটি যে ধরনের দেখতে হয়েছে, সেখানে আমরা গিয়ে জয়রামবাটিকে কিভাবে দেখছি, এটা হচ্ছে বর্তমান মানে অডিয়েন্স বা বর্তমান যে লোকাল লোক, তারা জয়রামবাটিতে গিয়ে সন্ধ্যেবেলায় হয়তো যাচ্ছে, গিয়ে দেখেছে যে কীরকমভাবে হয়, কীরকমভাবে ওই কুটিরগুলো কিভাবে এগিয়ে আসছে, কিভাবে থাকছে, নেচারের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে রয়েছে। এখানে মায়ের যে ঠিক ব্যাপার রয়েছে তা না, কিন্তু একটা সুন্দর একটা ডিভাইন স্ফিয়ারের ভেতরে কাজ করছে, যে অর্থাৎ ওই জায়গাটার ভেতরে একটা অপূর্ব সুন্দর একটা মানে মাতৃত্ব সুলভ একটা ডিভাইন বা একটা মানে আধ্যাত্মিক চিন্তাভাবনা নিয়ে হয়তো ভেতরেতে রয়েছে। যখন আমরা সেখানে যাচ্ছি তখন সেই জায়গা সম্বন্ধে, সেই জায়গার প্রকোপে আমাদের অনেক জিনিস নিজেদের ভেতর বা একটা তোলপাড় হচ্ছে বা জানতে চাইছি, সেইভাবে একটা অডিয়েন্সকে আমি এখানেতে ফেলেছি আর কি। এটা হচ্ছে ওই মায়ের ঘাটের কাছে একটা গাছ আছে, সেই গাছগুলো আসলে আমি একটু স্টাডি করেছিলাম, তারপরে সেইগুলোকে নিয়ে একটা চিন্তাভাবনার স্তর বলতে আমি এটাকে একটু নিজে ভেবেছি যে রাত্রির বেলা হলে কীরকম হয় বা সন্ধেবেলা হলে কীরকম হয়, সেইটা ভেবে আমি এই গাছগুলোকে স্টাডি করেছি আর কি। এবং খানিকটা সেই রকমভাবে চিন্তাভাবনা নিয়েই এই কাজগুলোকে আমি এঁকেছি। প্রথমে দিয়ে স্কেচ করে নিয়ে তারপরে আর কি অ্যাক্রিলিক বা মাল্টি কালারেতে এক্সিকিউট করেছি। আমি চিন্তা করেছি যে মা যদি এই সময় হয়তো, এখন তো সম্পূর্ণরূপে এরকমভাবে একটা ব্যাপার হয়ে গেছে, ওখানে তো এইরকম জিনিস নিশ্চয়ই তৎকালীন সময় ছিল না, কিন্তু এখন এরকম হয়ে গেছে, তা হয়তো মেবি হয়তো মা একটু অবজার্ভ করছে। আমরা যখন মায়ের সঙ্গে যখন একাত্ম হতে পেরেছি, এত ভক্তিভরে মাকে যখন ডাকছি, হয়তো মা নিজে এসে তার জায়গাটা রাজ্যপাট বা তার নিজস্ব বাড়ি ঘর দোর কীরকম আছে, কীরকম হচ্ছে, হয়তো তিনি সেটা একটু অবজার্ভ করার চেষ্টা করছেন। এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমি এই ছবিটা এঁকেছি। অ্যাক্রিলিকে, এটা পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে স্কেচ করে নিয়ে তারপর অ্যাক্রিলিকে করা। অ্যাজ ইফ মায়ের একটা উপস্থিতি, তার নিজের যে দরজা, তার সামনে হয়তো তিনি বসে হয়তো একটা চিন্তাভাবনা করেন, ভোরের দিকে হয়তো উনি একটুখানি বসে ভাবনা চিন্তা করেন, একটু নিজে অতিরঞ্জিতভাবে চিন্তা করে আমি এটা করেছি আর কি। ওই একই ব্যাপার, ওই সেম এক। এইটা হচ্ছে সম্পূর্ণরূপে এখানে ফেরত এসে আমি কাজটা করেছি। এটা মানে সব কাজই এখানে ফেরত এসে শেষ করেছি, কিন্তু এটা সম্পূর্ণরূপে আমার নিজস্ব জায়গায় বসেই করেছি। মা অনেক সময় শোনা যায় যে মা আর কি বহু দিন দুঃখী, গরিব, তারপরে অনেক যারা অভুক্ত, তাদেরকে উনি নিজে হাতে খাওয়াতেন, তার নিজস্ব যা ক্ষমতা তার বাইরে গিয়েও হয়তো তিনি খাওয়াতেন, সেই সমস্তগুলো, সেইটার উপরে ভিত্তি করে আমি এখানেতে এই ছবিটা এঁকেছি। এটা একটু টেম্পারা স্টাইলে কাজ করে নিয়ে তারপর অ্যাক্রিলিকে পুরো ফিনিশ করা হয়েছে। এটা হচ্ছে ভগিনী নিবেদিতার সঙ্গে মায়ের একটা সাক্ষাৎকার, সেটা আমরা বহু এর ওপরে অনেক 2-4টে ছবি আমি আরও এঁকেছিলাম, তো সেইটার ওপরেই আমি একটা ছোট করে একটা পেন্সিল আর অ্যাক্রিলিক দিয়ে কাজটা করেছি। ভগিনী নিবেদিতার সঙ্গে একান্তে হয়তো তিনি কোনো একটা সলা পরামর্শ করছেন বা কোনো একটা কিছু পরামর্শ করছেন, কোনো বিশেষ কোনো গভীর জিনিস নিয়ে তিনি চিন্তা করছেন, তার সঙ্গে আলোচনায় আছেন, সেই তার উপরে একটা এঁকেছি। এটা পেন্সিল আর অ্যাক্রিলিক। এই ছবিটা অ্যাকচুয়ালি আমি যখন মহারাষ্ট্রে গিয়েছিলাম তখন সেখানে একটু ছোট করে স্কেচ করেছিলাম। তারপরে এটা একটা মূর্তি আছে ওখানে, এবং ওখানে মায়ের মূর্তি এরমভাবেই আর কি, ওরা মাকে ঠিক একরকম নিজেদের মতন করে খানিকটা করেছেন, কিন্তু তারা খুবই ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে তারা কাজগুলো মানে তাদের সিচুয়েশনগুলোকে সাজিয়েছেন মন্দিরের ভেতরে। আমি সেইটার ওপর একটা নিজস্ব একটা আর্টিস্ট ইমপ্রেশন নিয়ে কাজ করেছি। এটা মায়ের বাড়িতে মা একটি গরুর গাড়ি করে আর কি কোনো জায়গায় যাচ্ছেন, সেইখানকার এতে অর্থাৎ তার যে জীবজন্তুর প্রতি একটা আকর্ষণ, জীবজন্তুর প্রতি একটা ভালোবাসা, সেই ব্যাপারটা এখানে পেন্সিল আর অ্যাক্রিলিকে কাজটা করেছি। রূপে মায়েরই বিভিন্ন রকম ওই একই ব্যাপার, এটা আমি ওখানে গিয়েই মেনলি করেছি। এটা জয়রামবাটিতে, জয়রামবাটিতে মায়ের দরজার সামনেই আমি ওখানে একটু স্কেচ করেছিলাম, তারপরে এখানে আসার পর পেন অ্যান্ড ইঙ্ক আর অ্যাক্রিলিক কালার দিয়ে দুটো ছবি শেষ করেছি। দুটোই জয়রামবাটিতে করা, ওটাও জয়রামবাটি, এগুলোও জয়রামবাটি।
এটা হচ্ছে অ্যাজ ইফ যেন এটা একটুখানি আমি নিজে চিন্তা করেছি যে এরকম একটা জায়গাতে আলাদাভাবে তো তৈরি হয়েছে, তাহলে সেখানে তো মা হয়তো এসে তিনি হয়তো এসে তার নিজের বাড়িতে বসে একটু চিন্তা ভাবনা করছেন যে আমার এরকম ছিল, এই অবস্থায় এখন কীরকমভাবে পড়বো না। কারণ অ্যাকচুয়ালি একটা গাছের পাতাও নড়ে না ওনাদের কোনো রকম ইচ্ছে অনিচ্ছে ছাড়া। সুতরাং হয়তো তিনি কিছু ভাবছেন জগতের একটা উন্নতির জন্য। জয়রামবাটি, এটাও জয়রামবাটি, এটাও জয়রামবাটি, ওটাও জয়রামবাটি, তিনটেই জয়রামবাটি। হ্যাঁ, ওখানে গিয়ে একটু স্কেচ করে নিয়ে আসা হয়েছে, তারপরে এখানে এসে বাকিটা কাজ করেছে, ফিনিশ করেছে, কমপ্লিট করেছে। আমি দেবাংশু দাস, আমি একজন চিত্রশিল্পী, রামকৃষ্ণ মিশন গোলবাগ ইনস্টিটিউট অফ কালচারের একজন শিল্প শিক্ষক। এখানে আমি একজন শিল্প শিক্ষক হিসেবে আছি 96 সাল থেকে, বহুদিন ধরে এখানে আমরা শিক্ষকতা করছি। তো আমরা যেহেতু ঠাকুমা স্বামীজির এই প্রতিষ্ঠানে আমরা এতদিন ধরে এখানে কাজ করছি, সেই জন্য আমাদের জীবনে এবং কর্মে প্রচুর প্রভাব আছে। তো সেই প্রভাবের জন্য আমাদের সব দিক দিয়েই আমরা চেষ্টা করি যে সেটাকে যদি আমাদের ছাত্রছাত্রীদের মানে তাদেরকে একটা এই ঠাকুরের বাণী বা মায়ের যে সেবা, স্বামীজির যে বাণী, এগুলো তাদেরকে বোঝানো এবং তারা যাতে পরবর্তী জীবনে সেটা কাজে লাগাতে পারে। উদ্দেশ্য হচ্ছে এই, আমরা সেই জন্য এখানে আছি। এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ কাজে তার সাথে এক্সপ্লোর যাতে করা যায় সেটাও আছে। তো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, সেখানে আমি যে মিডিয়ামটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা ক্যালিগ্রাফিক ইঙ্ক দিয়ে করা কাজ এবং পেন অ্যান্ড ইঙ্ক এর কাজ। এটা একটু ইলাস্ট্রেটিভ মুডে করা, কারণ আমাদের যে ভারতীয় চিত্রকলার যে পেন অ্যান্ড ইঙ্কের যে কাজ আমরা দেখতে পাই, নন্দলাল বোস এবং পরবর্তীকালে আরও সব বড় বড় শিল্পী আছেন, রণে নারায়ণ দত্ত আছেন, সত্যজিৎ রায় আছেন, এরা কিন্তু ভীষণভাবে একটা সময় একটা মূল স্তম্ভ হিসেবে তারা ছিলেন। তাদের দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি যে কীভাবে কোন দৃষ্টিকোণ দিয়ে ছবি আঁকলে ছবি ভালো হয়, কিভাবে ছবি আঁকতে হয়, কম্পোজিশন ব্যালেন্স কী করে করতে হয়, পেন অ্যান্ড ইঙ্কে কী করে ব্যবহার করতে হয়, লাইনের মোটা সরু হেরফের কী করে করতে হয়, এবং কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এত ইন্টারেস্টিং। বিশেষ করে এখন যে এত রকমের আলো, এত রকমের রঙের ব্যবহার চারিদিকে, সেখানে অথচ একটা কালো সাদা ছবির যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম বুঝতে পারি আজকালকার দিনে দাঁড়িয়ে। সেক্ষেত্রে আমার কিন্তু একটা সাংঘাতিক এই প্রভাব কাজ করছে যে সাদা কালো দিয়ে ছবি করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরের যে জীবনের শেষ পর্বে উনি শরীর ছেড়ে দেওয়ার কিছুদিন আগে যখন ওনার সেবা করছিলেন শ্রীমা আর কি, তখন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে উনি ওনাকে খাবার খাইয়ে দিচ্ছেন এবং যারা সেবক মহারাজরা আছেন তার পাশে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ছবির মানে আমার উদ্দেশ্য বলা। এবং সেই সময়টাতে কিন্তু একটা কঠিন সময় গেছে, যেখানে মা, ঠাকুর এবং তার যে শিষ্য স্বামীজি সবাই অত্যন্ত কঠিন একটা সময়ের ভেতর দিয়ে তারা চলছেন। সেটা আমরা দিনের পর দিন পড়েছি, আমরা জানি যে পিরিয়ডটা কীভাবে, প্রতিটা দিন কীভাবে গেছে। তো সেটাকে মনে করে এই ছবিটা করা।
আচ্ছা, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর আছেন এবং এখানে একটা সেবামূলক কাজ চলছে। ছবিতে যদিও আমরা মথুরবাবুকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে যখন সারদা মা দক্ষিণেশ্বরে এবং যিনি আমাদের বাগবাজারে বা শ্যামপুকুর বাটিতে যেখানেই ছিলেন, সবসময় কিন্তু ঠাকুরের একটা বিরাট বড় মানে একটা শুধু মানে অতগুলো সাধু এবং তাদের যে সমস্ত ভক্ত, তাদের দিয়ে এত ব্যস্ততা, তার মধ্যে মা সব সামলাতেন এবং মা এত ব্যস্ত থাকতেন, তার মধ্যেও ঠাকুর কিন্তু কখনো কখনো বিশেষ কাজের জন্য তাকে বেরোতে হতো। তো একবার উনি ঠিক করেছিলেন যে কাশী যাবেন। তো সেই সময়ে এই ঘটনাটা হচ্ছে কাশী যাওয়ার পথে মাঝামাঝি একটা জায়গা দেওঘরের কাছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সীতারামপুর বলে একটি জায়গা আছে, সেই স্টেশন এখনও আছে সেই জায়গাটা, এবং অত্যন্ত যেটা ইংরেজিতে বলে রিমোট এরিয়া, মানে একেবারেই রুরাল এবং অত্যন্ত প্রান্তিক ভূমি, যেখানে মানুষজন অত্যন্ত কষ্টে আছে, তাদের অন্ন বস্ত্রের অত অভাব। ঠাকুর এসব দেখে মথুরবাবুকে বললেন যে এদের কিছু ব্যবস্থা করা যায় না। তখন মথুরবাবু জানান যে যথেষ্ট অর্থ সঙ্গে নেই। তখন ঠাকুর বলেন যে আমি আর এখন আমার কাশী গিয়ে লাভ নেই, আমি এখানেই থাকতে শুরু করছি, তুমি কলকাতায় গিয়ে অর্থ সংগ্রহ করে নিয়ে এসো। মথুরবাবু তখন কলকাতায় আসেন, এসে আবার টাকা পয়সা জোগাড় যন্ত্র করে উনি আবার যান এবং তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে আর কি এই সেবার মধ্যে তিনি আছেন এবং সবাই অন্ন বস্ত্র সব দেওয়া হচ্ছে এবং সেটা আর কি উনি খুব, তারপরে এইটা হবার পর উনি কাশী গেছিলেন। এই হচ্ছে ঘটনাটা। এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা অনুচ্চ পাহাড়ের উপরে মা সারদা দেবী দাঁড়িয়ে আছেন এবং তিনি একেবারে সমাধি হয়ে গেছে ওনার। সেই সময়তে উনি ব্যাঙ্গালোরতে গেছিলেন এবং সেখানে আশ্রমের আশেপাশে যখন ছোট ছোট পাহাড় ছিল, সেই পাহাড়ে উনি উঠে সূর্যাস্ত দেখতেন এবং সূর্যাস্ত দেখতে দেখতেই উনি ওনার সমাধি হয়ে যেত। এবং এই ভাব সমাধির সময় অন্যান্য যারা সাধু ছিলেন তাদের মধ্যে কোনো সাধু তারা দেখা করতে গিয়ে সব মাকে দেখে আর কি তারা প্রণাম করছে। এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে মায়ের সেই চিত্রটি, যেখানে মা মানে অস্তমিত সূর্যকে দেখছেন এবং আরেকজন সন্ন্যাসী তাকে প্রণাম জানাচ্ছেন। এটা হচ্ছে ছবির বিষয়। এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। মানে এই ছবিটা আমি মা সারদার বিভিন্ন লেখা, যে সমস্ত রেফারেন্সগুলো পড়াশুনো করে যেটা আমার মনে হয়েছে, এই গল্পটা খুব এর আঙ্গিকটা সম্পূর্ণ অন্যরকম। এটার কারণ হচ্ছে যে এর সিগনিফিকেন্সিটা হচ্ছে যে এই যে আমজাদ বলে মানুষটি, যাকে আমরা দেখতে পাচ্ছি গল্পে মাথায় একটা ঝুড়ি নিয়ে এবং সঙ্গে তার লাউ টাউ রয়েছে এবং সে তার বাগান থেকে নিয়ে এসে মাকে দিতে এসেছেন। কিন্তু গল্পটা, ছবিটা যদি এইটুকু দেখলেই তো সেটা বোঝা যাচ্ছে না। এখানে গল্পটা হচ্ছে যে আমজাদ কিন্তু একজন চোর ছিলেন এবং তিনি চুরি করতেন এবং তার পুলিশের খাতায় নাম ছিল, মাঝে মাঝে তাকে জেলে যেতে হতো। তো তারপরেও উনি মায়ের কাছে আসতেন এবং মা কিন্তু তাকে ফিরিয়ে দিতেন না। ওই যে আমরা সবাই জানি যে মা বলতেন যে আমি অসতেরো মা সতেরো মা। তো এইখানে আমজাদ আর কি বহুদিন তার সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, একদিন হঠাৎ এরকম ঝুড়ি করে নিজের বাড়ির লাউ নিয়ে এসে মাকে দিচ্ছেন। মা তাকে ডেকে নিয়ে খেতে বসান এবং এমনকি তার এঁঠো পর্যন্ত উনি নিজে মুছিয়ে দিতেন। এটা আজকালকার দিনে ভাবলে অবাক হয়ে যেতে হয়, কিন্তু এটা উনি করতেন। এই সময় ওনাকে এরকমও শুনতে হয়েছিল যে তুমি এটা কেন করছো বা আপনি এটা কেন করছেন, তারা পাশাপাশি থাকতেন। উনি বলছেন যে দেখো আমি সেবা করছি এবং শারদানন্দ সেও যেমন আমার সন্তান, আমজাদও আমার সন্তান। মানে এটা হচ্ছে গল্পের বিশেষ একটা বক্তব্য আর কি উনি মা বলেছেন। এই ছবিটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মা সারদা দেবী এখানে দেখতে পাচ্ছি উনি দাঁড়িয়ে আছেন এবং একজন মহিলা আলুথালু বেশে ওনার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়েছেন। এখানে পেছনে স্টোরিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা এবং অত্যন্ত তার স্বামী একজন উচ্চ কর্মচারী একজন ছিলেন এবং অত্যন্ত তার প্রোগ্রেস হচ্ছিল কর্মজীবনে। এরকম প্রোগ্রেস অবস্থাতেই হঠাৎ তার স্বামী মারা যায়
এবার যা হয় সামাজিক সাংসারিক জীবনে দুঃখ কষ্টের মধ্যে উনি বেদনাতুর হয়ে উনি একেবারে পাগলের মতন এসে মা শারদার মানে কাছে এসে তিনি পায়ের কাছে এসে পড়েন এবং কাঁদতে থাকেন। মা কিন্তু তাকে বলেন ও কাঁদুক, অন্যরা এখন সবাই দেখছে, উনি বলেন একটু কাঁদতে দাও ওকে। তারপরে অনেকক্ষণ কান্নাকাটি করার পর আস্তে আস্তে মা শারদার কাছে এসে উনি একদম শান্ত হয়ে যান। এই গল্পের বিষয়টা যে অত্যন্ত কঠিন সময়, যখন মানুষ একটু কষ্ট পাচ্ছে, সেটা সহ্য করা যাচ্ছে না, এরকম অসহনীয় অবস্থায় মা শারদা যদি পাশে এসে না দাঁড়াতেন, উনি আর সেই স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন না। এটাই হচ্ছে গল্পের উদ্দেশ্য আর কি। এই ছবির মিডিয়ামটা হচ্ছে পেন অ্যান্ড ইঙ্ক, একই পেন অ্যান্ড ইঙ্কে করা, এবং এটার কাগজের উপরেই করা হয়েছে, এবং সমস্তটাই করা হয়েছে হচ্ছে ওই একটা পার্সপেক্টিভ ধরে করানো হয়েছে খানিকটা আর কি। আচ্ছা, এখানে গল্পটার একটা সুন্দর বিষয় যেটা আমরা অনেকেই হয়তো জানি না, যে মা যখন জয়রামবাটি পুকুরে যেতেন, বা আগে যখন ছিলেন তখন একরকম, কিন্তু যখনই দক্ষিণেশ্বরে এলেন বা বেলুড় মঠে ফিরে এলেন বা বাগবাজারে ছিলেন, তখনকার জীবনযাত্রা ছিল অন্যরকম। ভক্ত সমাগম হতো, ঠাকুর ব্যস্ত থাকতেন, উনিও ব্যস্ত থাকতেন তাদেরকে নিয়ে, স্বামীজি এবং তার ভক্তগণ ছিলেন, একটা অন্যরকম জীবনযাত্রা। কিন্তু মাকে মাঝে মাঝে জয়রামবাটি যেতে হতো এবং তিনি যেতেন। সেখানে ওই যে অত শোরগোলের পর তিনি যখন জয়রামবাটি যেতেন, গ্রাম্য জীবনে ফিরে যেতেন, সেখানে কিন্তু উনি সেই গ্রামের মানুষের কাছে সেই শারদামাই একজন খুব সাধারণ মহিলার মতন সবার সঙ্গে মিশতেন, গল্প করতেন, সব বয়সের মানুষরা তার কাছে আসতো, গল্প করতো, এবং এটা উনি খুব পছন্দ করতেন। এখানে গল্পে দেখা যাচ্ছে যে একটা গাছের তলায় উনি বসে সবার সঙ্গে গল্প করছেন, কথা শুনছেন সবার, এবং উনি একদম মিশে গেছেন সবার সাথে। এটাই হচ্ছে গল্পের উদ্দেশ্য। এবং ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু পুরোটাই পেন অ্যান্ড ইঙ্কে করা, এবং পুরো স্ট্রোক দিয়ে কাজটাকে করা হয়েছে। মা যখন ছোট ছিলেন, তার বয়স যখন খুব কম, 10, 11, 12, যখন খুব ছোটোবেলায়, আমরা মা শারদার ছোটোবেলার জীবন সম্বন্ধে যেটুকু জানতে পারি, যেটুকু আলোকপাত আমরা পেয়েছি, মানে জানতে পেরেছি, তাতে জানতে পারি যে তার মা তাকে সাঁতার শেখাতেন, এবং একটা সেই জয়রামবাটির গ্রামে সেই পুকুর পাড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই কাঁসার কলসি দিয়ে আর কি সেটাকে উল্টো করে জলের মধ্যে রেখে উনি সাঁতার শিখছেন আর কি, আর দূরে তার মা দাঁড়িয়ে তার সাঁতার শেখাটা দেখছেন আর কি। এটাই হচ্ছে গল্পটার ইলাস্ট্রেশনটার আর কি বক্তব্য। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোড়শী পুজো, মা স্বয়ং মাকে আমরা সবাই জানি যে তিনি একজন মানে অনুস্বরূপী দেবী ছিলেন, এবং তাকেও ঠাকুর কিন্তু পুজো করেছেন। সেই ষোড়শী পুজোর নিয়ম, যে সমস্ত আচার ছিল, সমস্ত নিয়ম পালন করে তিনি এখানে পুজো করছেন, মাকে পুজো করছেন, এবং সেই সমস্ত নিজের হাতে তাকে সমস্ত পুজো করার পর তাকে পানটিও খাইয়ে দিচ্ছেন। তো সেই যে পুরো পরিক্রমাটা, সেই তার একটা ক্ষণের ছবি আমি এখানে করে দেখিয়েছি আর কি। আচ্ছা, এটাও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরের একটা বিরাট মাহাত্ম্য ছিল। দক্ষিণেশ্বরের থাকাকালীন উনি বিভিন্ন জায়গায় যেতেন, আমি আগেও বলেছি। বিভিন্ন জায়গায় বলতে কখনো উনি এমন জায়গায় যেতেন যেসব জায়গাটা খুব অজব গ্রাম, পাড়া গ্রাম, সেখানে তিনি গিয়ে কিন্তু সবসময় চেষ্টা করতেন সেই গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে, তাদের সুখ দুঃখ, বিশেষ করে তাদের যে রোজকার জীবনযাত্রায় তাদের যে কঠিন সংগ্রাম করতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো খাদ্যবস্তু যথেষ্ট পরিমাণে নেই, তারপরে ম্যালেরিয়া আছে এবং আন্ত্রিক আছে। তখন কিন্তু এই রোগের প্রকোপ প্রচণ্ড ছিল, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। তখন কিন্তু ঠাকুর এসব জায়গায় গিয়ে মথুরবাবুকে নিয়ে যেতেন, এবং অন্ন বস্ত্র নিয়ে গিয়ে সেই গ্রামে গিয়ে গরিব মানুষদেরকে উনি তাদের এগুলো সাহায্য করতেন, এবং তাদেরকে সেবা মানসিকতা নিয়ে তাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে উনি সবাইকে সেই খাদ্য বস্ত্র দিচ্ছেন আর কি। আচ্ছা, একজন বৈরাগী ছিলেন যিনি খুব ভালো বেহালা বাজাতেন এবং তার সঙ্গে গানও গাইতেন। কিছু কিছু গান তার স্বরচিত ছিল, কিছু গান তার এক কোথা থেকে শিখে আসতেন আর কি। এসে উনি ঠাকুরকে
ঠাকুরের কাছে আসতেন, মাকে শোনাতেন। মা, যোগিন মা, আরও যারা ছিলেন তারা সবাই তার গানে মুগ্ধ হয়ে যেতেন এবং তারা বলতেন আরও গান গাও। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ একটার পর একটা গান গেয়ে যেতেন আর সবাই মন্ত্রমুগ্ধের মতন শুনত। এটাই হচ্ছে সেই বিষয়টা, সেই বৈরাগী বেহালা বাজাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মিডিয়ামটা হচ্ছে, এটা আমি ওয়াটার কালার ইঙ্ক ব্যবহার করেছি, যেহেতু ছবির বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মানে একরকম ছবির থেকে একটু আলাদা করেছি এই জন্য, কারণ বৈরাগীর যে গেরুয়া বা রেড রংটাকে আমি এখানে ওয়াটার কালারে ব্যবহার করেছি। এই ছবিটির যে আসল বক্তব্যটা সেটা হচ্ছে যে তখনকার দিনে সেই সময়তে স্বদেশী আন্দোলন চলছে এবং স্বদেশী আন্দোলন হওয়ার জন্য অনেক স্বদেশী আন্দোলনকারী বিপ্লবীরাও কিন্তু ঠাকুরের কাছে আসতেন এবং তার জন্য অনেক সময় অনেক রকম পুলিশ, সেই সময়কার ব্রিটিশ পিরিয়ড, এবং সেই সময়তে পুলিশরা এসে অনেক সময় খোঁজ খবর করতেন যে কারা আসছে যাচ্ছে। এই জন্য সাধু সন্ত যারা থাকতেন, ভক্তগণ, তারাও কিন্তু সতর্ক থাকতেন যাতে কোনো রকম ঝঞ্ঝাট বা ঝামেলার মধ্যে পড়তে না হয়। কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেটা মা মানতেন না। যেমন এখানে যে ক্যারেক্টারটি আছে, ইনি একজন স্বাধীনতা সংগ্রামী। উনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পায়ে হেঁটে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, কিন্তু খবর ওনার কানে গিয়ে পৌঁছলো যে উনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং অনেকে বারণও করলো যে আপনি এর সঙ্গে দেখা করা উচিত নয়, কারণ এর সঙ্গে পুলিশ আছে বা আশ্রমের আশেপাশে পুলিশ হয়তো ওয়াচ করছে। তখন উনি বললেন যে একে রাতেরবেলা থাকার একটা জায়গায় ব্যবস্থা করো, আমি ওকে সকালবেলা দেখা দেবো এবং দীক্ষাও দেবো। উনি দীক্ষা নিতে এসেছিলেন। পরদিন উনি যখন পুকুর পাড়ে সকালবেলা যাচ্ছেন পুজোর ফুল আনতে বা যাচ্ছেন যখন, তখন উনি কিন্তু রাস্তাতেই দেখা এবং তাকে প্রণাম করেন। এইখানে দেখতে পাচ্ছি কিন্তু সেই একজন বিপ্লবী যিনি কিনা মায়ের, ঠাকুর মায়ের ভক্ত, স্বামীজির ভক্ত, প্রণাম করছেন। তারপরে মা তাকে দীক্ষা দেন। তো এটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা যে উনি কিন্তু ওই পিছিয়ে যাননি বা ভয় পেয়ে যাননি, উনি কিন্তু সেটা উনি দীক্ষা দিয়েছিলেন। এই ছবিটা খুব ইন্টারেস্টিং একটা ছবি, যেখানে দেখতে পাচ্ছি যে মা একবার মানে একটা গ্রাম থেকে গ্রামে যাচ্ছেন মেঠো পথ দিয়ে, তার সঙ্গে তার সমস্ত অনুগামী, তার সমস্ত লোকজন ছিল, তারা কেউ কেউ এগিয়ে গেছে, উনি একলা পড়ে গেছেন। এবং তখনকার দিনে জয়রামবাটি এখনকার জয়রামবাটি থেকে অনেক আলাদা, একটা ধুধু প্রান্ত, রাত্রিবেলা উনি যাচ্ছেন এবং ভাবলেই গায়ে কাটা দেয় এরকম পরিস্থিতিতে উনি সাহস করে যাচ্ছেন এবং সামনে তারা এগিয়ে গেছে অন্যরা। হঠাৎ করে দেখেন যে একজন লম্বা চৌড়ে দশাশয়ী লম্বা চমড়া একজন লোক, তিনি হাতে লাঠি নিয়ে এবং এক হাতে একটা কড়াইও ছিল তার, সে দাঁড়িয়ে আছে। সো সেটা দেখে তিনি খানিকটা দাঁড়িয়ে পড়েন, বুঝতে পারেন যে ইনি একজন ডাকুবুকো কেউ হবে। হ্যাঁ, ইনি একজন ডাকাত ছিলেন এবং সেদিনকে ওনার সঙ্গে ওনার স্ত্রীও ছিল পেছনে দাঁড়িয়ে। তো কিছুক্ষণ বাদে যখন ওই ডাকাত বুঝতে পারলো যে ইনি স্বয়ং সারদা মা, এবং সারদা মা বলেন আমাকে জয়রামবাটির পথটা দেখিয়ে দাও, এই কথাটা নির্দেশ দিলেন, তখন ওনার স্ত্রী এসে বললেন যে মা, আপনি আজকে রাতটা আমাদের বাড়িতে কাটান, কালকে সকালবেলা আপনাকে জয়রামবাটি পৌঁছে দেবো। এবং সেদিনকে মা কিন্তু ওনার সঙ্গে ছিলেন এবং সারা রাত তারা স্বামী স্ত্রী মিলে মাকে সেবা করেছিলেন। সেই ঘটনার একটা ক্ষণ এই ছবি। এটা হচ্ছে পেন অ্যান্ড ইঙ্কে করা কাজ, টোটালি পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সফট প্যাসেলের কাজ। আমি একজন চিত্রশিল্পী হিসাবে মনে করি যে সব ছবি অনেক সময় পোর্ট্রেটের কাজ করতে গেলে ক্যারেক্টারটাকে ধরবার জন্য আমরা কিছু কিছু রেফারেন্স হিসেবে রাখি। আমি কিন্তু এই ছবিটাতে কোনো রেফারেন্স দেখে করিনি, না দেখে একটা ভাব, মায়ের একটা ভাব এনে সেই ভাবটাকে ব্যবহার করার চেষ্টা করেছি ছবিতে। এবং ছবির বিষয়টা মানে ছবির যে মিডিয়ামটা সেটা হচ্ছে ড্রাই প্যাস্টেল, এবং এটা একটা সাধারণ কাগজের উপরই করা, এবং মিডিয়ামটার একটু ওয়াশ ঘরানাতে করা হয়েছে ড্রাই প্যাস্টেলে। হ্যাঁ, এই এক্সিবিশনে এই ছবিটা হচ্ছে যে আমাদের পৃথিবীতেই স্বর্গ আছে এবং আমরা স্বর্গ অনেক রকমভাবে মানুষ দেখে। আমরা আগে মনে করতাম যে কৈলাস, যেখানে শিব থাকেন, সেটাই স্বর্গ, এবং এখনও আমরা মনে করি। তো আমাদের যে এই যে পিলিগ্রিমেজ, মানে এই যে আমাদের যে হিমালয় পর্বত,
এবং তার যে সিংহ রাশি, তার ভেতরে যে বৈভব, তার ভেতরে যে একটা অদ্ভুত একটা জগৎ, যেটা আমরা স্বর্গ মতন মনে করি, সেটা আমার খুব ইনফ্লুয়েন্স করেছিল। যে সেই ফিলিংসটাকে, স্পিরিচুয়াল ফিলিংসটাকে যদি আমি এই ছবির ভেতরে আনতে চেষ্টা করেছি, সেটাই এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা পথ, যেটা কিনা মনে করা হচ্ছে স্বর্গের দিকে যাচ্ছে। তাই এটা একটা কল্পনা থেকে করা আমার একটা ছবি আর কি, ওয়াশের ছবি। এটা মিডিয়াম হচ্ছে ওয়াটার কালার ওয়াশ অন পেপার। আচ্ছা, এই ছবিটা হচ্ছে ঠাকুরের একটা প্রতিকৃতি এবং মিডিয়াম হচ্ছে অ্যাক্রেলিক। পোর্ট্রেটটায় আমি একটা বিশেষ ভাবনার চেষ্টা করেছি আর কি, এবং এটা অ্যাক্রেলিকে করা, স্প্যাচুলা দিয়ে এফেক্টটা আনা হয়েছে। ফলে এটা একটা অন্যরকম এফেক্ট তৈরি হয়েছে। আসলে আমরা চিত্রশিল্পী যারা বেঙ্গল স্কুল নিয়ে কাজ করি, বিশেষ করে রবীন্দ্রনাথের ঘরানায়, উনি যে পথটা আমাদেরকে ধরিয়ে দিয়েছিলেন, সেই ওয়াশ ঘরানায় কাজ করতে আমরা বহুদিন ধরে কাজ করছি। তো আমি সেই এক্সপেরিমেন্টটা এখানে ইউজ করেছি, মনে করেছি আজ থেকে 100 বছর আগে বা 120 বছর, 140 বছর আগে জয়রামবাটিকে যদি আমি একটা ওপর থেকে দেখি, বার্ডস আই ভিউতে দেখি, জয়রামবাটিকে কেমন দেখব। সেই গরুর গাড়ি, সেই গ্রাম, রাস্তা, মেঠো পথ, সেই জয়রামবাটিটাকে আমি কল্পনা করে সেইটাকে আমি ওয়াশে, কাগজের উপর ওয়াশ দিয়ে করার চেষ্টা করেছি। আচ্ছা, এই ছবিটা একটা ছোট্ট গোল ক্যানভাস। এই ক্যানভাসটা আমি কিনেছিলামই যে আমি একটা মায়ের ছবি আঁকবো বলে। তো এই এক্সিবিশনে এই সুযোগটা পেলাম, তাই আমার মনে হয়েছে যে এই পোর্ট্রেটটা যদি আমি অ্যাক্রিলিকে করি কেমন হয়। যেহেতু ক্যানভাস, তাই এটা আমি অ্যাক্রিলিকে, যদি এটা স্প্যাচুলা না, এটা ব্রাশ ওয়ার্ক করেই করা। তা আমি খুব চেষ্টা করেছি যে মায়ের ছবিটাকে, প্রতিকৃতিটাকে ঠিকঠাক করে করার। এটাই হচ্ছে। আমি একজন শিল্পী, আমার নাম হচ্ছে শ্রী অজয় কুমার বন্দ্যোপাধ্যায়। আমি বহুদিন থেকে ছবি আঁকি, ছোটোবেলা থেকে ছবি আঁকছি। তো 1965-এ আমি প্রথম আমার যিনি শিক্ষাগুরু তার কাছে যাই 65-এ। ওনার নাম হচ্ছেন স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্র দুগার। তো আমার মাস্টারমশাই ছিলেন আচার্য নন্দলাল বসু শান্তিনিকেতনের ছাত্র। তো ওনার কাছ থেকেই আমি যা শিখেছি, ওনার কাছ থেকে সমস্ত ওয়াটার কালার শিখেছি। এবং এখানে যে সমস্ত ছবি দেখছেন সবই আছে আমার, মানে ওয়াটার কালারের ছবি। এখানে সবই আমার ওয়াশের কাজ আছে। এই ছবিগুলো আমি এখানে উপস্থাপনা করেছি। এবারে 172তম এর উপলক্ষে সারদা মায়ের জন্মদিবস উপলক্ষে। তো এখানে আমি ছবি দিয়েছি, আমার 14খানা ছবি এখানে আছে। তো এই ছবি আমি মানে প্রথম শুরু করি অনেক দিন আগেই। আমি যখন জয়রামবাটি বা কামারপুকুর এই সমস্ত জায়গায় যাই, সেখানে সমস্ত জায়গায় আমি ঘুরে আমি স্কেচ করেছি, ছবি তুলেছি, সেখানে দেখেছি। তারপর ফিরে এসে আমি ছবি করেছি। একটা ছবি করতে অনেক সময় লাগে, কারণ ড্রয়িং করে, তারপর চিন্তা ভাবনা করে, বই পড়ে এই সমস্ত করতে আমার সময় লাগে। আর এসব ছবি করতে আমার ধরুন সময়, একটা ছবি করতে 15 দিন, 20 দিন, 1 মাসের উপর লেগে গেছে। এইভাবে আমি এইসব ছবি আমি করেছি। এই ছবিটা হচ্ছে মায়ের ছবি এবং ঠাকুরের ছবি। মায়ের এই ছবিটি আমি চিন্তা করেছিলাম যে একটা পদ্মের ওপর মায়ের হাসি মুখ করব। মায়ের ছবি এবং তার সঙ্গে ঠাকুরের ছবি, এই দুটো ছবি আমি এইভাবে করেছি, যাতে পদ্ম ফুলের মতো মায়ের জীবন এবং মায়ের যে সুন্দর সরল জীবনের যে প্রতিচ্ছবি যেন ফুটে ওঠে, সেই জন্য এই ছবিটা আমি করেছি। এটা এখানে যা ছবি দেখছেন সমস্ত আমার সব ছবি মানে ওয়াটার কালারে করা। এই ছবিটাও তাই, এবং এই ছবিটা ওয়াশ পেন্টিং বলে একে, এবং এই ছবিগুলো আমি সবই করেছি ওয়াশ পেন্টিংয়ে করেছি। এই ছবিটা হচ্ছে জয়রামবাটি মায়ের বাড়ি। আমি যখন জয়রামবাটি গেলাম, জয়রামবাটিতে গিয়ে যখন এখানে গেলাম, তখন মায়ের বাড়ি দেখেছিলাম। মায়ের বাড়ি
এই যে প্রথম ঘটনা দেখছেন, এই বাড়িটা মা থাকতেন, মায়ের এই বাড়িতে মায়ের যিনি মা ছিলেন ওনার নাম হচ্ছে শ্যামাসুন্দরী দেবী, এই বাড়িটা থাকতেন। এইটা হচ্ছে ওনার রান্নাঘর ছিল, আর এইটা হচ্ছে গেস্ট রুম, যারা অতিথি আসতেন তারা এখানে থাকতেন। এইটা নিয়ে সম্পূর্ণ এটা অনেক করেছেন ওই স্পটে বসে কোনো ড্রয়িং? হ্যাঁ, স্পটে বসে আমি ড্রয়িং করেছি, স্পটে বসে ড্রয়িং করেছি, তারপর বাড়িতে এসে ফিনিশ করেছি। এটা ওয়াশে করা? এই সব ছবি ওয়াশে করা। আমরা দেখছি যে পেপারের উপর করা, এটা কি? এখানে যা পেপার দেখছেন, যা ছবি করেছি সমস্ত বাইরের কাগজ, এখানকার কাগজ নয়। এই সমস্ত বাইরের কাগজ, বাইরের রং। এই ছবিটি হচ্ছে মায়ের সঙ্গে ঠাকুরের যখন বিবাহ হয় সেই সময় একটা ছবি। তো ঠাকুরের আমি যা বইতে পড়েছি, বইতে দেখেছি যে ঠাকুরের বয়স যখন 23 বছর বয়স, তখন মায়ের বয়স ছিল 5 বছর 5 মাস। সেই সময় এই বিয়েটা হয়। এই সমস্ত এই আদলেই সেই বিয়ের আমি এটা করেছি। যখন 18 বছর বয়সে যখন উনি এখানে চলে এলেন, এটা হচ্ছে নহবত বিল্ডিং দক্ষিণেশ্বরে। এই নহবত এই বাড়িটায় উনি থাকতেন, সেই জন্যে এই নহবতের সবটা আমি নিয়ে নিই। মা বসে আছেন সামনে, আর এই ঘরটা পেছন দিকে দিয়ে, মানে বহু পুরনো আগের, এখন নহবত অনেক চেঞ্জ হয়েছে, এখন সেই আগের পুরনো বাড়িটাই আমি আদলে এই ছবিটা করেছি। এই ছবিটি হচ্ছে না, এই বকুলতলা ঘাট, এই নহবতের পাশেই এখানে ঘাট। এইখানে মা সূর্য ওঠার আগে এখানে স্নান করতে আসতেন, সূর্য ওঠার আগে স্নান করতে আসতেন। এই ছবিটা আমি ওয়াশের কাজ করেছি। এই ছবিটা, এটা সূর্যটা তখনও ওঠেনি, এই ছবিটা দেখেই সূর্য ওঠেনি, তবে উঠছে, একটু সূর্যের আভা আসছে। এই মা এবং তার সঙ্গে সাথী নিয়ে স্নান করে উঠে আসছেন, সেই জন্য এই ছবিটা আমি এইভাবে করেছি। এই ছবিটা করেছি আমি যখন বইতে পড়লাম, যে মা নিজে রান্না করতেন, এবং রান্না করে সমস্ত সন্ন্যাসীদের খাওয়াতেন। স্বামীজি আসতেন, স্বামীজিকে খাওয়াতেন, সমস্ত নিজে রান্না করতেন নিজে হাতে। সেটা যখন পড়ে আবার মাথায় এলো, তাহলে ওয়াই নট একটা যদি বেশ রান্নাঘরে পরিবেশ করা যায়, তো মা রান্না করছেন এরকম একটা। তখন আমি এটা করার পরে তখন আমি ভাবলাম যে তাহলে ঠাকুরকে কী করে ছবিতে আনবো। তখন আমি ভাবলাম, তখন মায়ের মুখটা একটু মানে অভিমানের সুর বা একটু রাগের ছবি এনে উনি ভাবছেন ঠাকুরকে ডাকছেন, কিন্তু ঠাকুর আসতে দেরি করছেন। ঠিক এমন সময় যখন খুব রেগে আছেন, ঠিক সময় ঠাকুর ওখান থেকে ঢুকেছেন, বলছে মাকে বলছে, আরে বাবা আমি এসে গেছি। তখন এই ছবিটা, এইটা হচ্ছে আমার কল্পনা, এটা করেছি। এই ছবিটা আমি করেছি তসর সিল্কের উপরে। এই তসর সিল্কের উপরে এই রান্না হয়ে গিয়ে তারপর ঠাকুরকে খেতে দিয়েছেন মা। এখানে যা আপনি থালা, বাটি, গ্লাস এই যা দেখছেন এখানে, এইসব কিন্তু তখনকার দিনের এইটা ইউজ হতো। তো সুতরাং সেই বই দেখে থেকে আমি ঠিক সেই ছবিগুলোই আমি এখানে নিয়ে এসেছি। নট দ্যাট যে এখনকার যে থালাবাটি, গ্লাস, এখনকার সেটা নয়। এখানে যে দেখছেন এইভাবে জল রাখা হতো, এখানে এই গ্লাস, এই বাটি, এই দেখছেন এইখানে জল ছিল, এই জল দিয়ে মানে খাবার জলের এটা ছিল। আমাদের যেমন জগ ব্যবহার করা হয়, কিন্তু এটা সেরকম ছিল না। তো সেই জন্য সেই পরিবেশটাকে আমি নিয়ে এসেছি, সেটা এখানে করেছি। এই ছবিটা তো সবাই জানেন, এটা তো সবাই খুবই পরিচিত ছবি। জগদ্ধাত্রী রূপে মা ওনাকে পুজো করছেন। এটা একটা ওয়াশের কাজ, সেই জন্যে আলোর এটা নিয়ে এসেছি। মায়ের মুখে পড়েছে, চারদিকে একটুখানি ভাব। জগদ্ধাত্রীর সামনে নৈবেদ্য সাজিয়ে ঠাকুর মাকে পুজো করছেন। এটা হচ্ছে নাম দিয়েছি ষোড়শী পূজা। এটা খুব বহু ছবি, সে বই দেখে পড়ে তখন আমি এটা কল্পনা করে এই ছবিটা করেছি। ছবিটি দেখছেন, এটা হচ্ছে এই যে ঘরটা দেখছেন, এইখানে ঠাকুরের শেষ অন্তিম শয্যা ঠাকুর চলে যাচ্ছেন। এমন সময় মা এসছেন ওষুধ নিয়ে খাওয়াতে, খাও, বলছে না আমাকে আর ওষুধ দিও না,
আমি চললাম, হ্যাঁ, তোমরা সব ভালো থেকো, আমাকে আর ডেকো না তোমরা। এই দেখুন আলো আসছে, বাইরে থেকে আলো আসছে, উনি বারণ করছেন আমাকে আর ডেকো না, আমি চললাম। হ্যাঁ, তবে না ওষুধটা খাও, বলছে না আমি আর ওষুধ খাবো না, আমার আর সময় নেই, আমি চললাম, তোমরা সব ভালো থেকো। এই জন্য এই ছবিটা এখানে যা খাট দেখছেন, যেরকম এই দরজা ফরজা দেখেছেন, সেম এই ঘর এইখানে সেই এটা করে এই ছবিটা, এটা আমি বই থেকে পেয়েছি। এখন এত পুরনো সে তো বইয়ের ঘর, এটা নিয়ে এই তখনকার দিনের লাল মাটির ছিল, লালের ছিল এইভাবে, তখনকার দিনের চাদর, তখনকার দিনের ঠিক সেইভাবেই এই ছবিটা করা। এটা আছে, এটা ওয়াশের কাজ, সবই ওয়াশের কাজ। এখানে অনেকেই আপনারা গেছেন, অনেকেই দেখেছেন, এই সেই জয়রামবাটির মায়ের মন্দির। এখন অবশ্য জয়রামবাটি অনেক চেঞ্জ হয়েছে। আগের আমি বহুদিন আগে গেছিলাম, তখন এই যে পুণ্যপুকুর, এই পুণ্যপুকুরের এইখান থেকে আমি ছবি নিচ্ছে, এইটা হচ্ছে মায়ের বাড়ি, মা যেখানে থাকতেন ওইখানে আগে যে ছবিটা দেখেছেন মায়ের বাড়ির পেছন দিকটা। আর এই চূড়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জয়রামবাটি মায়ের মন্দির। সেটা আমি এখান থেকে নিয়ে পুরো ভিউটাকে আমি নিয়েছি। এটা ওয়াশের কাজ। এটা হচ্ছে মায়ের সন্ধ্যারতি। মা সন্ধ্যা হয়েছে, ঠাকুর ঘরে যাচ্ছেন পুজো দিতে। হ্যাঁ, সেই কল্পনা করে মায়ের যে ভক্তিভাবটা যেটা আমি চেষ্টা করেছি এটা মানে ফুটিয়ে তোলার জন্য। আর একটা কথা হলো, এই যে মায়ের কাপড় যেটা দেখছেন, এই ছবিটা তো আছে, এই ছবিটা তো আছে, যেখানে সাদা কাপড় মায়ের দেখছেন, এই সাদা কাপড়ে কোনো রং নেই, কিন্তু এই সাদা কাপড় কিন্তু অরিজিনাল কাগজ। এই কাগজটা ছেড়ে আমি কাজ করেছি। আচ্ছা, এই যে ফিগারগুলো আপনি ড্রয়িং করছেন, তখন কোনো মানুষের অবয়ব কি দেখে করছেন না নিজের মনে? হাসি মুখ দেখলেন প্রথম ছবিটা আমার, এখানে একরকম মুখ, তারপর মা যখন রেগে গেছেন ঠাকুরকে করার জন্য, এই যে ভাবটা আনতে অনেক করতে হয়েছে খুব। মানে মায়ের তো এক এক রকম ছিলেন, তো সেইটা এই মুখটা দেখলেই বুঝতে পারবেন যে ঠাকুর ঘরে যখন আমাদের মা বা বোনেরা যখন পুজো দিতে যান, তাদের মুখও ঠিক এরকম একটা ভক্তিভাব ফুটে হয়েছে যে আমি ঠাকুর স্থানে যাচ্ছি, আর উনি ঠাকুরের প্রতি, সেই জন্য প্রদীপের আলোটা মুখে এসে পড়েছে, আর চারদিকে অন্ধকার, এই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই ছবিটা ওয়াশের কাজ। এটা ভগিনী নিবেদিতা এসছেন মায়ের সঙ্গে দেখা করতে, তো ভগিনী নিবেদিতাকে আশীর্বাদ করছেন মা, যে সেই জন্যে এখন এই যে ওনাকে আশীর্বাদ করছেন, এই যে মায়ের যে মুখের এক্সপ্রেশনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে উনি হাত জোর করে নমস্কার করছেন, আরও ওনাকে আশীর্বাদ করছেন। এইটা হচ্ছে এইটা। দুটোই করেছি। আচ্ছা, আমি ইন্দ্রাণী সেনগুপ্ত, নিজের এই গোলপার্ক ইনস্টিটিউশনের সাথেই যুক্ত আছি, মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতেই আছি, এবং শারদা দেবী আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়েই কাজ করে চলেছি। আমার বিশেষত বাচ্চাদের নিয়েই কাজ করতে ভালো লাগে, বড়রাও আছে আমার স্টুডেন্ট, তবে ওদের সাথে কাজ করে খুব আনন্দ পাই, মানে ওদের থেকেও অনেক কিছু শেখা যায়। আর মূলত আমার যে ভাবধারায় এইখানে যে ছবিগুলো রয়েছে, সেটা জগজ্জননী মা হিসেবেই এক্সিবিশনের ভাবধারাটা রয়েছে। তাই জগজ্জননী মা রূপটাকে আমি অনেক দিন থেকেই নানানভাবে নিজের ক্যানভাসে ফুটিয়ে তুলছি। সেটা অন সিল্ক, অন ওয়াশ পেপারে, মানে ক্যান্টন পেপার, বিভিন্ন ওয়াশ পেন্টিংয়ের মাধ্যমে এটা তুলে ধরছি। আর সেই জগজ্জননী মার যে দশরূপ বা দশ মহাবিদ্যা,
এই রূপটাকে আমাদের সারদা মার ওপর ফুটিয়ে তোলা বা এরকম লেখা অনেক কিছুই রয়েছে। মাকে মূলত স্বামীজি জ্যান্ত দুর্গা হিসেবে পুজো করেছিলেন এক সময়। আমার এখানে দেখবেন একটা বড় দুর্গা আছে, সেই সঙ্গে কালী মা আছে, তারা মা আছেন। তারা মা হচ্ছে সন্তান বৎসল, সেই রূপে আমাদের সারদা মা তো ভীষণই সন্তান বৎসল ছিলেন এবং তার প্রচুর সন্তানাদিকে তিনি নানানভাবে রক্ষা করে গেছেন এবং তাদের জন্য যথেষ্ট ভাবনা ঠাকুরকে বলেছিলেন যে আমার ছেলেদের জন্য তুমি কি ভেবেছো, তুমি যে আমার ছেলেদের জন্য একটা মঠ করে দিলে না, একটা কিছু করলে না। ঠাকুর তখন বলেছিলেন তোমার শত শত পুত্র হবে এবং তাদের যথেষ্ট ভালো স্থান থাকবে, ভাত কাপড়ের কোনো অভাব হবে না। মা যে এই সন্তান বৎসল রূপে তাকে আমি নানানভাবে ফুটিয়ে তুলেছি, দেখবেন এখানে আমার ক্যানভাসে সব নানানভাবে দেখবেন। আর ঠাকুর কথা কি বলবো, শক্তি আমাদের নেই, কিন্তু তবুও এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। সকলের ভালো লাগলে আমারও ভালো লাগবে। কালিদা মাদার ছবি কবিতা আছে, কালিদা মাদারের ওপর ছবিটি করা। কালিদা মাদারের ওপর স্বামীজির যে ভাবনা, উনি মাকে মৃত্যুরূপা হিসেবে দেখেননি, সাহসে দৈন্য দেয় যিনি, উনি শ্মশানে মশানে থাকলেও উনি আমরা সকলেই প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। জন্ম মানেই মৃত্যু আসবে, সুতরাং সেইটাকে অনুভব করে উনি মাকে যেভাবে মৃত্যুরূপা কালী, মানে শ্মশানে উনি থাকছেন, কিন্তু তাতে যখন আমরা আমাদের দেহ ছেড়ে বেরিয়ে যাচ্ছি তখন মা কিন্তু আমাদের কোলে তুলে নিচ্ছেন। আমাদের কখনোই মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু নেই। এইটা হচ্ছে প্রকৃতির ওপর। আমি ভীষণ প্রকৃতি নিয়ে কাজ করতে ভালোবাসি। আমার অনেক ফুলের ছবিও দেখবেন, এখানে হয়তো একটা আছে, নিজে হাতে ফুল ফোটাই, সেইগুলোই ছবিতে রূপ দিই। আর ভীষণ পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম এক সময়, প্রচুর পাহাড়ে ঘুরেছি। ঘোরার সময় যে প্রকৃতির যে ঝর্ণার প্রতিনিয়ত গতিকে রোধ করা যায় না, গতি সবসময় নিজের মতন চলতে থাকে, গতি কখনো রোধ করা যায় না। সেটাকে আমরা যখন গ্রহণ করি, একটা পাহাড়ের সামনে গিয়ে, সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াই, তখন আমাদের নিজেদের ভীষণ ক্ষুদ্র মনে হয়। তখন আমাদের বিভিন্ন এই ধরুন লোভ, লালসা, হিংসা, এগুলো কারোর মধ্যে মনে হয় বিলীন হয়ে যাওয়াই উচিত। তাইলে এই অশান্তিদায়ক পরিবেশ সৃষ্টি হয় না। ক্রমশ অশান্তিদায়ক পরিবেশ সৃষ্টি হয় একটাই কারণ, আমাদের মধ্যে লোভ ভীষণভাবে কাজ করতে থাকে, হিংসা ভীষণভাবে কাজ করতে থাকে। আমার সমুদ্র বা পাহাড়ের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন সেগুলো যেন বিলীন হয়ে যাচ্ছে প্রকৃতির সাথে। সেই জায়গাটা এখানে ছোট্ট করে দেখবেন, একজন সাধু ত্যাগী না হতে পারলে কিছু মানে কি বলবো, তার সাথে বিলীন হওয়া যায় না। ভোগ যেমন থাকবে, ত্যাগ ভীষণভাবে থাকা দরকার। ত্যাগ না থাকলে সেই জন্য এখানে ছোট্ট সাধুর জীবন কিন্তু চলার পথটা বহমান বলে না, একটা কোট আছে, বাহেতা নদী, সাধুর জীবন সেরকম। সেইভাবে উপলব্ধি করতে হবে প্রকৃতিকে। প্রকৃতিকে আমরা সব ক্রমশ নষ্ট করছি। তো প্রকৃতি আমাদের জানান দিচ্ছে, তার দেখেছেন আমফান, প্রকৃতির একটা ঝঞ্ঝা প্রতিনিয়ত চলছে। আমরা এই হাজার হাত কালী, আর এখানে আমাদের হাওড়ার দিকে যেতে হাজার হাত কালীর এক মন্দির আছে। আমি মার সাথে যাচ্ছিলাম, বহু আগের কথা বলছি, তখন হঠাৎই মনে হলো আমি কে যেন আমাকে ওদিকে টেনে নিয়ে যাচ্ছে। তো ওইখানে গিয়ে দেখলাম এই দেখবেন এটার সিম্বলে কালীর কিন্তু জীব বার করে নেই, যেটা অশুভ শক্তির দমন বলা হয় ওটা। ওখানে স্বপ্ন পুরোহিতের সাথে কথা বলেছিলেন যে এটা আমাদের স্বপ্নে পাওয়া কালী, সেই জন্য এর পেছনে অনেকগুলো হাজার হাত আছে, হাজারটা হাত। মা সেই হাজার হাত দিয়ে অশুভ শক্তিকে দমন করছেন। আর বাহনও সিংহ।
আর এটা হচ্ছে আমাদের ঠাকুরকে তো যখন দেহ চলে যাচ্ছে মা বলেছিলেন আমার কালীমা চলে গেল। ঠাকুর আর কালীমা একই, দুটো রূপ কিন্তু একই আত্মা। সেই মায়ের আশীর্বাদ না হলে ঠাকুর যেমন পারতেন না, মা মা করে সবসময় কাঁদতেন। দুজনেই একই আত্মার, একই দ্রবীভূত আত্মা। এটাও কালিদা মাদারের উপরই নিবেদিতা, ভগ্নী নিবেদিতা, এটি কালিদা মাদারের উপর কাজ মানে লেখা আছে। উনি সেই কালিদা মাদারের উপরই কাজটা। এটা বলতে গেলে অনেক কথা। হ্যাঁ, ওই কালিদা মাদারের উপর, মানে উনি তো কালীর ওপর বক্তব্য রেখেছেন। উনি বিভিন্নভাবে লেকচারে রেখেছেন। কালিদা মাদারে আমাদের কালীঘাট মন্দিরে এসে বক্তব্য রেখেছিলেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আদ্যামা। আমি এক সময় আদ্যাপীঠে যাতায়াত করছিলাম, তখন এটা আমার উপর ভীষণভাবে কাজ করেছিল যে আমি এই ছবিটা যদি করতে পারতাম। মানে সাহসে কুলাচ্ছিল না, কিন্তু আমার একজন বিশেষ সাধুর আশীর্বাদে আমি এটা করেছি। উনি আমাকে অনেক কিছু সহায়তা করেছেন এবং আমার মাস্টারমশাইয়ের প্রভাবও আছে। দুর্গা এবং এটা মা দুর্গা, শ্রী রাধাকান্ত বন্দ্যোপাধ্যায়, উনি আমার গুরু। উনি উড়িষ্যার ছিলেন। উনি শ্রীধর মহাপাত্রের ছাত্র। শ্রী রাধাকান্ত বন্দ্যোপাধ্যায়, উনি উড়িষ্যার স্কাল্পচার এবং পেন্টার। চিন্তামণি কর ওনার গুরু, মানে রাধাকান্ত বন্দ্যোপাধ্যায় চিন্তামণি করের গুরু ছিলেন। আমি এইসব গুরু সান্নিধ্য খুব ভালো পেয়েছি এবং তারা মহাসমুদ্র আমি এক টুকরো তুলে নিয়েছি। আর ঠাকুর মা তো থাকবেই আদ্যামার ইয়েতে। এটাও মন্দিরের একটা ওয়াশ পেন্টিং, ওয়াটার কালার ওয়াশ। কিছু মন্দিরের কাজ দেখবেন এটা প্রকৃতির ওপর আমার হাতে ফোটা ছবি, মানে ফুল, সেই ফুলটাকেই একটা অন্যভাবে করেছি। এটা ওই পাহাড়ে যেতে যেতেই মনে হয়েছে অনন্ত পথ, সেই অনন্ত পথযাত্রায় চলেছে আমাদের ছোট্ট একটি সিম্বল দেখবেন, সাধু। অনন্ত পথযাত্রায় আমরা চলেছি, কে কখন কোথায় গিয়ে মিশবো আমরা জানি না। এটা ওয়াটার কালার ওয়াশ একদম। আমার ক্যানশন, আমার বিলেতি পেপার, রঙও বিলেতি রঙ। এইটা চাইনিজ পেপারের ওপর, নেপালি পেপারের ওপর করা। তারামার, বললাম যে তারামাকে সন্তান বৎসল বলা হয়। আমাদের মাও খুব সন্তান বৎসল ছিলেন, সবাই আমরা জানি। সেই সূত্রেই তারামার দশমহাবিদ্যার একটা রূপ। হ্যাঁ, গ্রিন তারা। এটা মন্দিরটা চলে আসে আমার বিভিন্নভাবে, ভালো লেগেছে। এটা আউটডোরে করা। এটা স্পটটা হচ্ছে আপনার এই যে একটা সিনেমা হলটার নামটা আমি এই যে এখানে একটা সিনেমা হল ভবানী সিনেমা হলের পেছনের দিকে অনেক শিব মন্দির রয়েছে। একটু ভাঙা মন্দির দেখলে খুব ইচ্ছে করে কাজ করতে, সেই হিসেবেই করা। আর এই মা মেয়ে যাচ্ছে, একটা মাদার ব্যাপার, পুজো। শিব আমার অন্তরেই আছে নাকি। আর এটা হচ্ছে সারদা মাকে আমাদের ভারত মাতার সাথে খানিকটা তুলনা করেছি, মানে ভেবেছি আমি। আর স্বামীজি, এখানে স্বামীজি শুধু নয়, তার এই স্বামীজি সহ অনেক সন্তানই ছিলেন এরকম গৈরিক বসন করা। মার শাসনে এবং আদরে এরা সুন্দর মানুষ হয়েছিলেন। আমার ঠাকুর যেমন বলেছিলেন তোমার অনেক সন্তান হবে, সেই সূত্রে মা সেরমভাবেই সন্তানদের পেয়েছিলেন এবং মাকে তারা এমনভাবে পুজো করেছেন যে আমাদের কাছেও মা ভারত মাতাই সব সর্বশক্তি দিয়ে, সব কিছু দিয়ে আমাদের আশীর্বাদ করছেন, এখন আমরা অনুভব করি। তাও আপনার অন্ন বস্ত্র, এখানে অন্নের ব্যাপার আছে, ধানের ব্যাপার আছে, মানে ধরিত্রী মাতা। ধরিত্রী মাতা হিসেবে দেখিয়েছি একটা রূপ। সেখানে আমি সারদা মাকে কল্পনা করেছি। মা আমাদের
বিভিন্নভাবে আশীর্বাদ করছেন। মায়ের আশীর্বাদ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না, এবং সকলেই আমরা অনুভব করি যে বিশেষত মঠ মিশনে গেলেই আমরা এই কদিন আগে ভীষণভাবে মায়ের বাড়িতে ভিড় হয়েছে, সেখানে কখনো অন্নের অভাব হয় না। এগুলো বিভিন্নভাবে দেখবেন আপনি। আর্টিস্টের তো কল্পনা মেশানো থাকবে, আর্টিস্ট মানেই কল্পনা। তবে এই ছবি আপনি পাবেন, কোথাও না কোথাও পাবেন। বিশেষত বৌদ্ধ নিয়ে যদি আপনি একটু চর্চা করেন, বুদ্ধিস্টদের এদের ভীষণভাবে এগুলো থাকে বিভিন্নভাবে। তারামার গ্রিন তারা যেরকম আছে, হোয়াইট তারাও আছে, সেটার উপরেও অনেক রকম কাজ আছে। জ্ঞানের প্রতীকও বটে পুস্তক হাতে, জ্ঞানদায়িনী, এবং ধরিত্রীকে রক্ষা করছেন আমাদের অন্ন বস্ত্র সব কিছু দান করে। সেটা আমি সারদা মার কোল ছাড়া আমরা যেন একেবারে মানে সব কিছু অন্ধকার দেখি। মার কোল আমাদের ভীষণ দরকার, সেখানে আমাদের শান্তি দেয়। আর এখানেও দেখুন কিছু মানুষ, এখানে আর্ত মানুষ, নিপীড়িত মানুষ ছায়া চাইছে। কার ছায়ায়? মায়ের আঁচলের ছায়া। এই মায়ের আঁচলের ছায়া ছাড়া আমরা শান্তি নীড় করতে পারি না। তার উপরে আমি স্বামীজিকে দেখিয়েছি, স্বামীজিকে ঠাকুর বলেছিলেন, তুই এমন একজন হবি পরবর্তী সময়ে, সেটা বটগাছ হবি, যেখানে সবাই শান্তি পাবে, একটু বসে জিরিয়ে শান্তি পাবে। স্বামীজি সেই ভাবনায় কার থেকে শক্তি নিয়েছেন? মায়ের নির্দেশ ছাড়া স্বামীজি কিছু কাজ করতেন না। আগে মায়ের নির্দেশ নিয়ে কাজ করতেন। স্বামীজিও চাইতেন আর্ত মানুষদের রক্ষা করতে, যেহেতু গুরু তাকে সেই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই ভাবনায় এটা আর কি। সিল্ক কাপড়ের ওপর কিছু টেকনিক আছে, মালাই করে করতে হয় গুয়াশ পেন্টিং। এটা আমার গুরু শ্রী রাধাকান্ত বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ নির্দেশেই করা। উনি এই বিভিন্ন অস্ত্রশস্ত্র সম্বন্ধে আমাকে কিছু বলেছিলেন। এবং এই দুর্গা দেখবেন একটা অসুরের বুকের ওপর, আরেকটা পা সিংহের পিঠের ওপর। অসুরের বুকের ওপর যেটা অশুভ শক্তির দমন করছি আমরা, অনেক সময় পায়ের ইয়েগুলো না ভুল থাকে, অনেক রকম জায়গায় অনেকভাবে মূর্তিতে দেখবেন। এইটা আমাকে মাস্টারমশাই বলেছিলেন, এই জায়গাটা যেন সবসময় ঠিক থাকে। আসল কিন্তু অসুরকে মারছেন যে তা নয়, অশুভ শক্তিকে দমন করা হচ্ছে। যে তুমি যে কোনো, এটা যে কোনো শুভ শক্তির পাশাপাশি অশুভ শক্তি থাকবেই, নয়তো আমরা শুভটাকে ফিল করতে পারবো না। তো এই অশুভ শক্তিকে দমন করে, আর হচ্ছে পশুর সিংহের ওপর পা রাখা মানে পাশবিক শক্তিটাকে দমন করা। মানুষের মধ্যেই তো থাকে দুটো চেতনা থাকে, একটা পাশবিক, একটা শুভ। পাশবিক চেতনাটাকে আমরা সকলের থাকে, কিন্তু সেটা যেন না বেড়ে যায়, সেই জন্য ওটাকে দমন করতে হয়। ওটা দমন করতে হয় কিসের মাধ্যমে? আমাদের প্রাণায়াম, ধ্যান, মেডিটেশন, এগুলোর মাধ্যমে। সেইটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে আজকে সমাজের এই অবস্থা। সমাজটাও আমাদের কেরম হয়ে গেছে, মানে পাশবিক এত কাণ্ড ঘটছে, কিন্তু কোনোভাবেই সেই চেতনাটা জাগ্রত হচ্ছে না। তাই আমার মনে হয়েছে যে আমার মাস্টারমশাইও এগুলোই বলেছিলেন যে দুর্গা হবে একদম শাস্ত্রমতে। একটা শাস্ত্রমতে ওনার নানান ডিটেলস আরও আলোচনা করতে গেলে সারা রাত কেটে যাবে। এই পাশবিক শক্তির দমন, শুভ শক্তির জাগরণ, একই ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে মাতৃত্ব। এখানে যেহেতু স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা হিসেবে দেখিয়েছেন, সেই ভাবনা থেকে আমি দুটোকে মেলাবার চেষ্টা করেছি আর কি। আর পাশেরটা এটা হচ্ছে আমাদের ঠাকুর আর মা। আমি যেটা ওখানেও বলেছি,
ঠাকুর মা করতে করতে মাতে বিলীন হয়ে গিয়েছিলেন, কালীমাতে। সেইটা এখানে পুরো মূর্তিটা দেখছেন, এটা ঠাকুরের কিন্তু কোট পরা, মানে নিচের দিকটা পরমহংস, সেখানে এখানে পরমহংস। ঠাকুর মায়ের চেতনায়, মানে মায়ের চেতনায় দ্রবীভূত হতে 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 পরমহংসের রূপ ধারণ করেছিলেন। সেইটা এখানে আমি বোঝাবার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে চেষ্টা করেছি এবং ভালোবাসা দিয়ে। সবচেয়ে ভালোবাসা ছবিতে না থাকলে সেই ছবি আর ছবিতে হয়ে ওঠে না। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। এই জায়গাটা পরমহংস, ওপরে মা, মানে উনি সাধনা করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন, মা আর উনি এক, যার জন্য সারদা মা, উনি ঠাকুর যখন চলে গেলেন, দেহ রাখলেন, তখন বলেছিলেন আমার কালীমা চলে গেল। লাস্ট কথা সারদা মার, আমার কালীমা চলে গেল আমার কাছ থেকে। এটা যদি বই পড়লে দেখতে পারবে, একটু বই ঘাটাঘাটি করলে। আর সেখানে মা যে শ্রদ্ধাটা জানাচ্ছেন, সেটা একটা পদ্মফুল, পবিত্রতা। আমাদের সংঘের একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজজি ছিলেন, তার সম্পর্কে উনি খুব কাছের লোক এবং ওনার প্রতিভা খুব ভালো। আর এই আদর্শকে ধরে উনি অনেক মায়ের ছবি আঁকছেন এখনও এবং এঁকে যাবেন। তারপরে বিখ্যাত ইন্দ্রদুগার যে রঞ্জলাল বসুর যে ছাত্ররা, তারা তাদের সময়ের উনি তাদের গুরু হিসেবে পেয়েছেন। সেই সান্নিধ্য, সেই সাজেশনস ওনাকে অনেক উত্তরণ দিয়েছে। তারপরে উনি যদি কাউকে গাইড করেন, সেটাও ভালো গাইড পাবেন তারা ওনার। বিশেষ করে এই রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্টের সঙ্গে জিনিসগুলো খুব ভালো করে এঁকেছেন। আমাদের এখানে একাধিকবার ওনার এক্সিবিশন হয়েছে, অন্যান্য জায়গায় এক্সিবিশন হয়। আমি স্বামী বেদেশ্বরানন্দ এখানে অনেক বছর আছি, বছর 10 এখানে মিউজিয়ামের দায়িত্বও ছিলাম। তারপরে আমেরিকায় চলে যাওয়ার দায়িত্ব তখন অন্য কারো হাতে যায়, তাই এখনও আছি অন্য ডিপার্টমেন্টে। তো অজয়বাবুর খুব ট্যালেন্ট, তার সঙ্গে এখানে কাজ করে আমাদের মিউজিয়াম ডিপার্টমেন্টে ইন্দ্রাণী সিস্টার। এই সিস্টার ইন্দ্রাণী হাসিমুখে আপনি দেখছেন, উনিও অনেক এক্সিবিশন ওর আমি শহরে বিভিন্ন জায়গায় ওপেন করেছি। হ্যাঁ, বিড়লা, তারপরে আরও একাডেমি অফ ফাইন আর্টস, তারপরে এখানে আছে একটা চিত্রকূট আর্ট গ্যালারি, বেশ কয়েকবারই। ওরও খুব নিষ্ঠা এবং আঁকা খুব ভালো। হ্যাঁ, আর এখানে আছে আমাদের দাস, দেবাংশু দাস, ওরও পার্থদেব আমাদের শিল্পী। দেবাংশু দাসেরও ছবি খুব ভালো, কিছু পেন অ্যান্ড ইঙ্ক আছে, তারপর অন্যান্য কিছু। ও বহুদিন ধরে আমাদের রামকৃষ্ণ ভাবের সঙ্গে যুক্ত। আর এর বাবাও বড় শিল্পী ছিলেন, তাই না? শিশুরঞ্জন দাস। হ্যাঁ, শিশুরঞ্জন দাস। এরা এখন পড়াচ্ছেও এখানে। আর পার্থও ভালো ছবি আঁকে এবং এখানে শেখায়, আঁকে এবং আঁকায়। হ্যাঁ, ওর বাবাও আর্টিস্ট ছিলেন। তো এইসব আর কি। ভালো থাকুন। এখানে তো পড়লে হয় কি, ইন্টারন্যাশনাল একটা বিরাট সুনাম আছে, ইন্টারন্যাশনাল রেপুটেশন আছে ইনস্টিটিউট, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারটা। এর বয়স হলো 87 বছরে পা দিচ্ছে। এই 29 জানুয়ারি এর জন্মদিন। 29 জানুয়ারি, এতে 87 বছরে পা দিচ্ছে। ইনস্টিটিউট তো আজকের নয়, এখানে হওয়া মানেই তো একটা আশীর্বাদ। কত জায়গার হেরিটেজ বিল্ডিং এটা, কত জায়গার কত মানুষ আসেন, কত মিডিয়া আসেন দেখেন, তাই না? এটা একটা সরস্বতীর আশীর্বাদ বলতে হবে। এখানে এক্সিবিশন হচ্ছে, আর কিছু বলবো না।
বং দর্পণ, বিনোদন সবার জন্য।